হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমি বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বরপক্ষের দেওয়া শাড়ি চুড়ি সমস্ত জুয়েলারি গায়ে পরেই বাড়ি থেকে পালিয়েছি। আমারই বিয়ের দিন বাবা মা তাদের পছন্দ করা পাত্রের সাথে আমাকে বিয়ে দিচ্ছিল, যেই বিয়েটা আমার পক্ষে করা একদমই সম্ভব ছিল না। আমি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে শিশিরের জন্য অপেক্ষা করছি। শিশির আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। শিশিরকে আমি খুব ভালোবাসি। আমার মনে হয় ওকে পেলে আমার আর দুনিয়ার কাউকে লাগবে না। আমি ওকে নিয়েই এই জীবন কাটিয়ে দিতে পারবো। মা বাবাকে ছেড়ে তো এমনিতেও দূরে থাকা লাগবে, ওকে বিয়ে করে বা অন্য কাউকে, তাই রিস্ক একটা নিয়ে নিলাম। যা আছে কপালে, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। শিশিরকে কয়েকবার করে বলেছিলাম আমার বাসায় তোমার পরিবারকে নিয়ে আসো, এসে আমাদের ব্যাপারটা নিয়ে বলো আমার মা বাবাকে, তাদের বুঝিয়ে বলো, হয়তো তারা রাজি হবেন। শিশিরের একই কথা। আমি না শিক্ষাগত দিক থেকে তোমার যোগ্য, না চাকরির দিক থেকে, না পারিবারিক দিক থেকে কোনোভাবেই আমি তোমার যোগ্য না। তোমার মা বাবা আমাকে কিছুতেই মানবেন না, বরং তারা যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারেন তবে তোমাকে বিয়ে দিয়ে দিবেন অন্য কোথাও। তাহলে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি শিশির? আমি জানি না। তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? আমার সাথে পালিয়ে যেতে পারবে তুমি? কি বলছো তুমি শিশির? বলেছি আমার সাথে তুমি পালিয়ে যেতে পারবে। তাতে কি হবে? আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিব। আমি পারবো না এভাবে আমার মা বাবার মুখে চুনকালি মাখাতে। আমাকে ক্ষমা করো, যদি পারো আমার বাসায় বিয়ের প্রস্তাব দাও। আমি তোমার প্রস্তাবের অপেক্ষা করব। সেদিন এই বলে চলে এসেছিলাম আমি, কিন্তু আজ যখন শিশিরকে ছেড়ে বউ সেজে অন্যের ঘরে যেতে হবে মনে হচ্ছিল, তখন যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। বুকের ভিতর অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল, তাই আর পারলাম না বসে থাকতে। বেরিয়ে গেলাম বধূর সাজে শিশিরের হাত ধরে নতুন জীবন শুরু করতে। শিশিরকে ফোন করে বললাম আমি বাস স্ট্যান্ডে আসছি, তুমি ওখানেই থাকো। দাঁড়িয়ে আছি আমি বাস স্ট্যান্ডের সামনে, আর মনে পড়ছে শিশির সাথে ঘটে যাওয়া আমার সব সুখের স্মৃতি। একদিন আমি আম্মুর সাথে শপিং করতে গিয়েই ওকে প্রথমবারের মতো দেখি। এই যে ভাইয়া, কয়টা নতুন ডিজাইনের ড্রেস দেখান তো। ওই শিশির, এই ম্যাডামকে কয়টা নতুন ডিজাইনের ড্রেস দেখাতো। দেখাচ্ছি ভাইয়া, এই দেখেন, এগুলো সব নতুন ডিজাইনের, সবগুলো ড্রেসই কালকে আনা হয়েছে, সবগুলি সুন্দর, আপনাকে খুব ভালো মানাবে। বিক্রেতারা সবসময়ই এই কথা বলে। তা বলে তবে আপনাকে সত্যি এই ড্রেসটাতে খুব ভালো লাগবে। আম্মু দেখো তো এটা কেমন। ভালোই তো, নিয়ে নে এটাই। আচ্ছা আচ্ছা, এটা প্যাক করে দিন। সেদিন শিশির পছন্দ করা ড্রেসটাই আমি নিই। শিশির একটা কাপড়ের দোকানের কর্মচারী, এই দোকানটাতেও বসে। সেদিন শিশিরকে দেখে কেমন যেন একরকম ভালো লাগা কাজ করছিল। কিছুদিন পর ফ্রেন্ডদের সাথে আবার যাই শপিং করতে। সেদিন আমার ফ্রেন্ডরা শিশির সাথে অনেক ফাজলামি করে, কিন্তু আমি কিছুই বলি না, চুপচাপ বসে থাকি। ফ্রেন্ডের ড্রেস কিনা হলেই আমরা উঠে চলে যাব। ঠিক সেই মুহূর্তে শিশির আমাকে একটা ব্যাগ দিয়ে বলে, এই ড্রেসটাই আপনাকে দারুণ মানাবে, এটা নিয়ে যান। কিন্তু আমি তো কেনার জন্য এত টাকা আনিনি। সমস্যা নেই, কাল বা পরশু দিলেও হবে। আচ্ছা ঠিক আছে। বাহ, তুই একে চিনিস নাকি? তিতিশা? আম্মুর সাথে এসেছিলাম কয়েকদিন আগে, ড্রেস নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আসি, আগামীকাল এসে এটা টাকা দিয়ে যাব। বাসায় এসে ব্যাগটা খুলতেই দেখি ড্রেসটা খুলতে যাব, আর দেখি এক টুকরো কাগজ, যেখানে একটা মোবাইল নাম্বার আর লেখা ফোন দিও। যেহেতু ওর জন্য ভালো লাগাটা কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবেই ওকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি তিতিশমা বলছি, চিনতে পেরেছেন? ওই যে ড্রেস। হ্যাঁ, তো কি করছেন? এই তো ক্লাস শেষ করে এসে ড্রেসটা খুললাম, আর চিরকুটটা পেয়ে আপনাকে ফোন দিলাম। আচ্ছা, লাঞ্চ করেছেন? জি না, আপনি? আমিও তো করিনি, করব এখন। তাহলে করে নিন। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও। আর হ্যাঁ, কাল তো টাকাটা দিতে আসতে পারবো না, পরশুদিন এসে ড্রেসের টাকাটা এসে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা বাই। তারপর রাতে শিশির আমাকে মেসেজ দেয়, কি করছি, ডিনার করেছি নাকি, এই সেই। আমিও রিপ্লাই করি। পরের দিনও আমাদের কথা হয়। তারপরের দিন আমি আর ড্রেসের টাকাটা দিতে যেতে পারিনি। হঠাৎ আমার জ্বর এসে যায়, আর আমি অসুস্থ হয়ে পড়ি। 5 দিন পর আমার জ্বর কমে, আর এই 5 দিন প্রায় সারাদিনই শিশির আমাকে ফোন দিয়ে
মেসেজ দিয়ে আমার খবর নিয়েছে। 6 দিনের দিন কিছুটা সুস্থ হয়ে আমি ড্রেসটার টাকাটা দিতে সে দোকানে যাই। এই নিন ড্রেসের টাকাটা। দিতে হবে না, আমি দিয়ে দিয়েছি। আপনি দিয়েছেন কেন? আমি না বললাম আমি আজ দিতে আসবো? আমি আগেই টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে আগে বললেন না কেন? আমি তাহলে আসতাম না। আর আমার ড্রেসের টাকাটা আপনিই বা কেন দিবেন? ড্রেসটা আমি তোমাকে গিফট করলাম। কেন করলেন? হয়তো ভালো লাগা থেকে। ভালো লাগলে বুঝি ড্রেস দিতে হয়? তা জানি না, তবে আমার মনে হয়েছিল এই ড্রেসটাতে তোমাকে দারুণ লাগবে, আর ড্রেসটা তোমার জন্যই তৈরি, তাই দিয়েছি। তাহলে আজ আবার আমাকে শুধু শুধু এখানে আনলেন যে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। কেন করছিল? ভালোবাসি যে। কি? না কিছু না। আবার শুনি। জ্বর কমেছে? না এটা না। তাহলে কোনটা? ওই যে ভালোবাসি যে। কি? না কিছু না। সেদিন আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসি। তারপর ও আমাকে ফোন দেয়, মাঝে মাঝে কথা হয়। তারপর একটা সময় রেগুলার কথা হতে থাকে, আর শুরু হয় আমাদের ভালোবাসার অধ্যায়। এসব ভাবতে ভাবতে অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। শিশিরের আসার কোনো খবর নেই। কিছুক্ষণ পর শিশিরকে আবার ফোন দিলাম। রিং বাজছে, বেজে চলছে, কিন্তু ফোন তো কেউ রিসিভ করছে না। এদিকে আমি কোণে সেজে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মনে মনে ভাবছি আজ শিশির না এলে যে মরণ ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আমি যে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। শিশির আমার ফোনেই রিসিভ করছে না। এদিকে অনেকটা সময় হয়ে গেছে আমি দাঁড়িয়ে। কিছুক্ষণ পর আবার ট্রাই করতেই দেখি নাম্বার বন্ধ। তাহলে কি শিশির আমার কল দেখে মোবাইল অফ করে দিল? না না, এসব আমি কি ভাবছি? ও কেন আসবে না? ও তো আমাকে খুব ভালোবাসে। আসবে না কেন? অবশ্যই আসবে। 1.25 ঘন্টা হয়ে গেছে, শিশির কোনো খবর নেই, মোবাইল অফ। আমি বুঝতে পারলাম শিশির আর আসবে না। কিন্তু আমি কি করব এখন? আমি তো বাসায়ও ফিরে যেতে পারবো না। তাহলে কি করব আমি? আমার যে এখন একটাই পথ খোলা। আমি বাস স্ট্যান্ড থেকে সরে সোজা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গেলাম, আর একটা গাড়ি এসে কোনো রকম ব্রেক করে আমার পায়ের কাছে থামলো। এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়েছে? দেখে চলতে পারো না? কথাটা বলেই গাড়ি থেকে একজন নেমে এলো। আমি তখনও শিশিরের ধ্যানে। তিতিসমা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? একা একা কি করছো তুমি এখানে? আমি এবার ভালো করে মানুষটার দিকে তাকিয়ে দেখি এই যে নিহাত। কথা বলছো না কেন তিতিসমা? একটু পরে আমাদের বিয়ে, আর তুমি এখানে কি করছো? না মানে আমি। চলো, এক্ষুনি চলো, গাড়িতে ওঠো। নিহাত আমার হাত ধরে গাড়িতে তুলে। ভাবি, রাস্তায় এসে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন নাকি? বরকে পেয়ে আমাকে দেখিয়ে চলে যাচ্ছিস? হঠাৎই আমার বান্ধবী প্রিয়া এসে আমাকে ডাকলো। একটু আগে ওকে আমি একটা টেক্সট করেছিলাম যে আমি বাস স্ট্যান্ডের ওখানে আছি, আর সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। তুই আমার বাবা মাকে একটু দেখিস, ভালো থাকিস। যদিও বান্ধবীরা সবাই আমাকে এতক্ষণ ফোন দিচ্ছিল, মাও দিয়েছে বেশ কয়েকবার, কিন্তু আমি কারো ফোনই রিসিভ করিনি। হয়তো আমার টেক্সট দেখে প্রিয়া আমাকে খুঁজতে এখানে চলে এসেছে। প্রিয়া মিহাদ আর ওর বন্ধুদের বুঝালো ও আর আমি পার্লার এসেছিলাম। সাজ শেষে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি। ও টাকা পরিশোধ করে আসতে আসতে লেট হচ্ছিল, আর ততক্ষণই মিহাদের সাথে আমার দেখা। আপু, আসুন আসুন, গাড়িতে বসুন। আপনার আর আপনার বন্ধুর এত দেরি হলো কেন ভাইয়া? আপনার আত্মীয় স্বজন সবাই তো তিতিসনাদের বাসায় পৌঁছে গেছে। আপনি কি করে জানলেন? না মানে আন্টি এখন ফোন করেছিল, বলল তিতিসনাকে নিয়ে তাড়াতাড়ি আয়, বরযাত্রী চলে এসেছে। তিতিসমাকে যে গাড়ি করে আনতে চাচ্ছিলাম সেটা রাস্তায় নষ্ট হয়ে যায়, গাড়িতে সমস্যা দেখা দেয়। তাই আমি আর রাহুল পরে রওনা দিই অন্য গাড়িতে, আর সবাইকে বলি আপনারা গিয়ে খাওয়া দাওয়া করুন। ভালোই হয়েছে, আর রাস্তায় বউয়ের সাথে দেখা। হ্যাঁ, আপনাদের এত দেরি কেন? আর বলবেন না ভাইয়া, পার্লারের লোকজন বলেছিল বাসায় এসে সাজিয়ে দিয়ে যাবে, পরে ফোন দিয়ে বললো আসতে পারবে না, অনেক কাজ পড়ে গেছে, তাই তো ওকে নিয়ে পার্লারে আসতে হলো। ও আচ্ছা, পার্লারে আনা কি দরকার ছিল? হয়তো এমনিতেই সুন্দর। দেখতে হবে না বান্ধবীটা কার? দেখতে হবে না বউটা কার? ওই তো চলে এসেছি, নামো তিতিসমা। আমি গাড়ি থেকে নামতে পারছি না, 5-এর নম্বর অবশ্যই আসছে। প্রিয়া আমার হাত ধরে গাড়ি থেকে নামালো, নামিয়ে আমার রুমের দিকে নিয়ে গেল। কি করছিলি তুই? জানিস আঙ্কেলের প্রেশার বেড়ে গেছে, তোকে না পেলে হয়তো আজ একটা অঘটন ঘটেই যেত।
মিস স্নেহাকে টেক্সট করে বলে দিয়েছি তোকে পেয়েছি, আন্টি আঙ্কেলকে জানাতে। জানিস সবাই জিজ্ঞেস করছিল বউ কই। পরে আমি আন্টিকে বলতে বলেছি বলুন সাজানোর জন্য পার্লারে গেছে। ভাগ্যিস নিজেরা সাজিয়েছিলাম বলে কেউই দেখিনি সাজাতে বাসায়, নয়তো আজ রক্ষে ছিল না। পরে স্নেহা রাহি ওরা ওই দিকটা সামলিয়েছে, আর আমি তোকে খুঁজতে বেরিয়েছি। কতগুলা কল দিয়েছি আমরা সবাই মিলে, দেখেছিস আন্টি কিভাবে কাঁদছিল জানিস? শুধু আঙ্কেলের জন্য নিজেকে শক্ত রেখেছে, নইলে যে আঙ্কেল আরো চিন্তিত হয়ে কিছু একটা হয়ে যেতে পারে সে ভয়। কেন করলি এমন? কেন নিলি এমন পদক্ষেপ? শিশিরের জন্য। আমি কই এলো তোর শিশির? প্রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমি আঙ্কেল আন্টিকে এখানে নিয়ে আসছি, তুই বস। স্নেহার রাহি ওনাদের সামলাচ্ছে। বাবা মা দুজনেই আমার রুমে আসলেন। কই গেছিলি মা? দেখ তোর বাবার কি অবস্থা। বাবাকে সবাই ধরে ধরে আমার রুমে নিয়ে এসেছে। বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে বাবা কতটা কষ্ট পেয়েছেন আর তার কতটা কষ্ট হচ্ছে। আমি দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে, থাম, এবার যা হবার হয়েছে, এখন সব কথা থাক, বিয়েটা আগে হোক। বাবা কোনো কথাই বলতে পারছে না, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সবাই ভেবেছে হয়তো তার কলিজার টুকরো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে সে এতটা ভেঙে পড়েছে। আমি যখন পালিয়ে গিয়েছিলাম তখন একটা বারের জন্য আমার মনে হয়নি আমার বাবা মায়ের কি হবে আমি চলে আসার পর। অথচ সন্তান হিসেবে আমার প্রথমেই এই কথাটাই মাথায় রাখা উচিত ছিল, না হলে বাবাকে আজ এতটা অসুস্থ হতে হতো না। আজ যদি বাবার কিছু হয়ে যেত তাহলে কি পারতাম আমি নিজেকে ক্ষমা করতে? কখনই পারতাম না। যেই মা বাবা আমাকে জন্ম দিল তাদের কথা চিন্তা না করে তুতুনের পরিচয়ের এক ছেলের জন্য আমি ঘর ছেড়ে পালিয়েছিলাম। অথচ যারা জন্ম দিল, এত বড় করলো, আদর যত্ন করে মানুষ করলো, তাদের কথা একটা বারও ভাবলাম না। আর যার জন্য ঘর ছেড়েছিলাম সে কিনা আমাকে ছেড়ে দিল। আসলে পৃথিবীতে বাবা মায়ের মতো আপন কেউ হয় না। যে কেউ আমাদের হাত ছেড়ে দিতে পারে মাঝপথে, কিন্তু বাবা মা তাদের প্রাণ থাকতে আমাদের হাত ছাড়েন না। এত বড় একটা ভুল করার পরও তারা আমাকে ক্ষমা করে দিলেন, আর আমি কিনা এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছিলাম। আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সাথে সেটা শেয়ার করা উচিত, তাহলে কখনোই আমাদের জীবন আশঙ্কায় পড়বে না। আজ যদি আমার এই পালিয়ে যাওয়ার কথা জানাজানি হয়ে যেত তাহলে আমার আর মিহাদের পরিবার কলঙ্কিত হতো। দুটো পরিবারের মান সম্মান ধুলায় মিশে যেত। আমার বাবা মা হয়তো সবার কটু কথা সইতে না পেরে মরে যেত। এখনই বাবার যে অবস্থা হয়েছে, না না, আমি আর সব কিছু ভাবতে পারছি না। কেউ একজন রুমে এসে বললেন কনের মা বাবাকে সবাই ডাকছে। বাবা আমার মাথায় হাত রাখলেন। মা আমাকে বললেন, মা এমন কিছু করিস না যাতে আমরা মরার আগেই মরে যাই। আমি চুপচাপ কাঁদতে লাগলাম। স্নেহা প্রিয়া আমাকে সান্ত্বনা দিল। কিছুক্ষণ পর আমার আর মিহাদের বিয়েটা হয়ে গেল। কেউ কোনো কিছু জানতে বা বুঝতে পারেনি বলে বিয়েতে কোনো সমস্যাও হলো না। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি মিহাদের বাড়িতে চলে এলাম। মিহাদের ভাবি আমাকে মিহাদের রুমে এনে বসিয়ে দিয়ে গেছেন। বসে আছি আমি, আর হঠাৎই আমার ফোনটা বেজে উঠল। আমি মোবাইলটা হাতে নিতে দেখি মাই লাভ লেখা নামটা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে। আমি মোবাইলটা হাতে নিতেই দেখি মাই লাভ লেখা নামটা মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে। আমি বারবার লাইনটা কেটে দিচ্ছি আর বারবার ফোনটা বেজেই যাচ্ছে। অনেকবার রিং বাজার ফলে আমি ফোনটা রিসিভ করি। হ্যালো হ্যালো তিশিন্না, আমি পবন বলছি। শিশির এখন হসপিটালে। ও তোমার সাথে দেখা করার জন্য যখন বের হয়েছিল তখনই আচমকা একটা বাস এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তখন ওকে দ্রুত ওখানকার লোকজন হসপিটালে ভর্তি করে। হয়তো তুমি ওকে ভুল বুঝেছ, হয়তো বিয়ে করে নিয়েছো। আমি চাই না আমার বন্ধু নিরপরাধী হয়েও সারা জীবন বেঈমান নামক টাইটেলটা বহন করে বেড়াক, তাই তোমাকে জানিয়ে দিলাম ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। প্লিজ ওর জন্য দোয়া করো। আমি রাখছি, ইচ্ছে হলে একবার ওকে দেখে যেও। পবন ভাইয়া ফোনটা রেখে দেয়। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আমি দম নিতে পারছি না, বুকটা কষ্টে যেন ফেটে যাচ্ছে। কেন হলো আমার সাথে এমন? কি পাপ করেছি আমি আল্লাহ? তখনই মিহাদ ঘরে প্রবেশ করে। মিহাদের মুখে লজ্জা ভরা হাসি, অনেকটা খুশি মনে হচ্ছে ওকে দেখে। আমি খাট থেকে উঠেই মিহাদকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাঁদতে থাকি। কি হয়েছে তিরিশমা? কি হয়েছে তোমার? বাবা মায়ের জন্য মন খারাপ হচ্ছে?
বলো আমাকে প্লিজ। না। তাহলে কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? চুপ করে থাকো না, বলো বলো প্লিজ আমাকে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। শিশির। শিশির? শিশিরের অবস্থা খুব খারাপ, ও অ্যাক্সিডেন্ট করেছে। ও আচ্ছা, তোমার বন্ধু বুঝি? কখন অ্যাক্সিডেন্ট করেছে? কিভাবে করেছে? বিকালে করেছে অ্যাক্সিডেন্ট। আর ও আমার বন্ধু না, আমার ভালোবাসা, আমার ভালোবাসা ও মিহাদ। আমি এই কথা বলে আরো জোরে কাঁদতে লাগলাম। মিহাদ যেন আমার কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর আমার কান্নার শব্দে বলে উঠল, তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আমি ওকে দেখতে যাব, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চলুন প্লিজ, নিয়ে চলুন আমাকে ওর কাছে। এখন অনেক রাত তিতিস না, এখন আমি তোমাকে নিয়ে বাসার বাইরে গেলে মানুষ নানান কথা বলবে, নানান কথা জিজ্ঞাসা করবে। তাছাড়া তোমার এই অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা করবে কি হয়েছে, আমি তখন কি জবাব দেব? প্লিজ একটু শান্ত হও, সকাল হলে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। না, আমি এক্ষুনি যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন। তিতিস না, একটু বোঝার চেষ্টা করো। বাড়ি ভর্তি লোকজন, তোমাকে নিয়ে বেরোতে গেলেই নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। যা ইচ্ছা উত্তর দিন আপনি, আমাকে শুধু শিশিরের কাছে নিয়ে চলুন, ওর অবস্থা খুবই খারাপ। আমি বারবার মিহাদকে অনুরোধ করতে থাকি। মিহাদ আমাকে বারবার শান্ত হতে বলে। আমি মিহাদের কাছ থেকে দূরে সরে এসে মিহাদকে বলি, আপনি আমাকে নিয়ে যাবেন না তাই তো? আই হেট ইউ মিহাদ, হেট ইউ। আমি শুধু শিশিরকে ভালোবাসি, শুধু শিশিরকে ভালোবাসি। আজ ওর এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। আমি ওর জন্য ঘর ছেড়ে পালিয়েছিলাম, ওর সাথে পালিয়ে যাব বলে ও আসার পথে অ্যাক্সিডেন্ট করে। আমি ওকে ভুল বুঝে সুসাইড করতে গাড়ির সামনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাই। আর আপনার সাথে আমার দেখা হয়ে যায়, আর আপনি এসে আমাকে বাসায় নিয়ে যান। তারপর আমাদের বিয়ে হয়ে যায়, আর আমি আপনার সাথে এ বাসায় চলে আসি। আর ওইদিকে আমার শিশির অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। আমি তো জানতেও পারি না। আমি শুধু শিশিরকে ভালোবাসি, শুধু আমার শিশিরকে। ওর কিছু হলে আমি মরে যাব, একদম মরে যাব। কথাগুলো মিহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো শুনছে। আর হঠাৎ খেয়াল করলাম ওর চোখ থেকে যেন এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আচ্ছা, ওর কথাটা সম্পূর্ণ হতে না হতেই আমার মোবাইলটা বেজে উঠল। আমি দ্রুত ফোনটা হাতে নিয়ে রিসিভ করলাম। হ্যালো হ্যালো হ্যালো, কে? শিশির নাকি পবন ভাইয়া? আমার শিশির কেমন আছে? দেখিস না, শিশির আর নেই। এই মাত্র আমাদের ছেলে না ফেরার দেশে চলে গেছে। তুমি ওকে ক্ষমা করে দিয়ে দিস না, ক্ষমা করে দিও। আমরা ওর লাশ ওর গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি, ওখানে ওকে দাপন করা হবে। ভালো থেকো, নতুন জীবনে সুখী হও। শিশিরকে ভেবে নিজের বিবাহিত জীবনটা নষ্ট করো না। ভালো থেকো। কথাগুলো শুনে আমি থপ করে নিচে বসে পড়লাম। মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। কি হয়েছে তিতিশমা, তুমি এমন করছো কেন? ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবেন না আপনি, ছুবেন না আমায়। এমন করছো কেন? হাসতে লোকজন শুলে মন্দ বলবে। কি হয়েছে বলো প্লিজ। আমার শিশির এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমার শিশির মরে গেছে, শুধুমাত্র আমার জন্য মরে গেল আমার শিশির। আর তোর জন্য আমি আমার শিশিরকে একটাবার দেখতে পারলাম না আমি আমার শিশিরকে একটাবার দেখতে। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না, কোনোদিন না। যখন একা এক ঘুরিয়ে বসেছিলাম, ভেবেছিলাম একদিন না একদিন হয়তো তোর জন্য আমার মনে ভালোবাসার ফুল ঠিকই ফুটবে। কিন্তু না, তোর জন্য আমার মনে কোনো দিন ভালোবাসার ফুল ফুটবে না, ফুটবে শুধু ঘৃণার ফুল। আই হেট ইউ মিহাদ, আই হেট ইউ। এক সপ্তাহ পর আমি অফিস যাচ্ছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। মিহাদ অফিসে চলে যাই, আমি শুয়ে আছি। মানুষটা এই কয়দিন আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক বুঝিয়েছে শিশিরের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, আর একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। দুদিন আগে বা পরে বাসায় সবাইকে বলে দিয়েছে আমি নতুন বিয়ে করে এসেছি এই বাড়িতে। একটা পরিবার ছেড়ে অন্য এক পরিবারে, অন্য এক পরিবেশে এসেছি, তাই আমার সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। তাই যেন আমাকে মানিয়ে নেয়, কেউ যেন আমাকে ভুল না বুঝে। পরিবারের সবাই আমাকে হাসানোর চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, মিহাদের ভাবি, সবাই আমাকে অনেক আদর করে, সবাই আমাকে বুঝায়। মেয়ে হয়ে জন্ম নিলে একদিন তো নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে সবারই যেতে হয় মা। এই দেখো, তোমার ভাবিও তো এসেছে এই পরিবারে, তারপর এই সংসারটাকে আপন করে নিয়েছে। তোমারও এই সংসারটাকে আপন করে নিতে হবে, নিজের ভাবতে হবে, আমাদের সবাইকে আপন করে নিতে হবে। জি মা।
আর আমাকে তুমি বোন ভাববে, ঠিক আছে? বড় যা ভাবার কোনো দরকার নেই। আমি তোমাকে ছোট বোন করে নিলাম। আজ থেকে তুমি আমার ছোট বোন। আমরা দুজন মিলে এই পরিবারটাকে আগলে রাখবো। আচ্ছা ভাবি। ভাবি না, তুমি আমাকে আপু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আপু। চুলগুলো কেমন এলোমেলো করে রেখেছো, এসো বেঁধে দিই। এবারের প্রতিটা মানুষ কত ভালো, আমাকে কত আদর করে। যেখানে শাশুড়িরা জায়েরা নাকি কত রেশারেশি করে শুনি, সেখানে তারা আমার কত যত্ন নেয়, আদর করেন, স্নেহ করেন। মানুষগুলোকে আমারও হচ্ছে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আমিও তাদের আপন করে নিই, সম্মান করি, সেবা করি। সন্ধ্যাবেলায় সবার জন্য চা বানাই, নাস্তা বানাই, সবাই একসাথে বসে খাই আর গল্প করি। ভাইয়া আপুর জন্য আর আমার জন্য প্রায় বাইরে থেকে খাবার নিয়ে আসেন, চুড়ি কসমেটিক্স নিয়ে আসেন। নিহাদও আপুর জন্য আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসে। কখনো কখনো মায়ের জন্য আমার জন্য আপুর জন্য একই রকম শাড়ি নিয়ে আসে। কি সুন্দর একটা পরিবার। কে বলেছে শ্বশুরবাড়ির মানুষগুলো কখনো আপন হয় না? চাইলেই হয়, ইচ্ছা করলেই সবাই মিলেমিশে সুখের একটা সংসার সাজানো যায়। সকালে ঘুম থেকে উঠেই এখন আমি আপুকে কিচেন রুমে গিয়ে জিজ্ঞেস করি, আপু কি করতে হবে আমার? তুমি কেন এত সকালে উঠেছো? নতুন বিয়ে হয়েছে তোমার, একটু তো নিজের বরকে সময় দাও। আমাকে হেল্প তো সারা জীবন করতে পারবে, যাও। না আপু, আপনি বলেন কি করব আমি? আচ্ছা ঠিক আছে, আমি রুটি বানিয়ে নিচ্ছি, তুমি আলু ভাজি কেটে নাও। দুপুরে আমি তরকারি কেটে দিই, ভাবি রান্না করেন। তারপর আমি সব ঘর ঝাড়ু দিয়ে গোসল করে নিই। আপু আর আমি দুজন মিলেমিশে কাজ করি। কাজ শেষে নামাজ শেষে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। সন্ধ্যায় মায়ের রুমে গিয়ে একসাথে সবাই বসে গল্প করি। ধীরে ধীরে সবার জন্য আমার মায়া জন্মে গেছে। সবাইকে ছাড়া আমার এখন একদিনও ভালো লাগে না। বাবার বাড়ি গিয়ে একদিন কোনো রকম থেকে চলে আসি। মনে হয় আমার সংসারটাকে আমি ছেড়ে এসেছি। আম্মু বলেন বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের ঘর। আম্মু আব্বু আমার শ্বশুর বাড়ির সবাই আমার জন্য খুশি। আমি কত সহজে এই পরিবারের সাথে মিশে গেছি। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, একমাত্র মিহাদ ছাড়া। বিয়ের পরের দিনই মিহাদ আমাকে বলে দিয়েছে, হয়তো আমাকে তোমার মেনে নিতে সময় লাগবে, কিংবা আমার উপর তুমি খুব অভিমান করে আছো, কিন্তু আমার পরিবারের কে যেন এসব কিছু না বুঝতে পারে। ওরা যেন না বোঝে আমাদের মাঝে এতটা দূরত্ব। তাদের কখনো বুঝতে দিও না প্লিজ। আমি চাই না তারা কষ্ট পাক। আর তুমি যেদিন আমাকে তোমার মনে জায়গা দিতে পারবে, ঠিক সেদিনই আমি তোমার কাছে আমার ভালোবাসার অধিকার নিয়ে আসবো। এরাকে তোমার উপর কোনো রকম অধিকার ফলাবো না, চিন্তা করো না। মিহাদের বাবা আর আমার বাবা বন্ধু। আমাদের বাসা আর মিহাদের বাসা দূরত্ব 1 ঘন্টার মতো। গাড়িতে করে এলে 1 ঘন্টার মতো সময় লাগে। মিহাদের পরিবার আমাদের বাসায় একদিন বেড়াতে আসেন। সেদিনই মিহাদ আমাকে দেখে পছন্দ করে ফেলে আর বাসায় গিয়ে ওর পরিবারে জানায় আমায়ও বিয়ে করতে চায়। আর যেহেতু মিহাদ প্রতিষ্ঠিত একজন ছেলে, আবার পরিবারও ভালো পরিচিত, তাই আমার বাবা মাও রাজি হয়ে যান। এইভাবেই হয় আমাদের বিয়ে। কিন্তু বিয়ের 2 দিন পর ভাবি আমাকে একদিন বললেন, তুমি জানো তিতিশমা, মিহাদ কিন্তু তোমাকে এক দেখাতে সেদিন শুধু পছন্দ করেই ফেলেনি, বরং ভালোবেসে ফেলেছিল। আর আমাকে বলেছিল, ভাবি আমি মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আর আমি চাই বিয়ের পরে ওকে আবার সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে। মানুষ বিয়ের আগে প্রেম করে, আমি বিয়ের পর আমার বউয়ের সাথে প্রেম করব আর খুব ভালোবাসবো। সেদিন আপুর কথা শুনে মিহাদের জন্য একটু মায়া জন্মালেও পরক্ষণে যখন মরে পড়ে গেছে। মিহাদ আমাকে সেদিন হসপিটালে নিয়ে যায়নি বলেই আমি আমার শিশিরকে শেষ দেখাও দেখতে পাইনি। আর তখনই মায়াটা আবার বুকের মধ্যেই মিশে গেল। আমি এই বাড়ির সবাইকে আপন করে নিলেও মিহাদকে আমি আজও আপন করে নিতে পারিনি। জানি না কোনোদিন পারবো কিনা। আজ আমার আর মিহাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। মিহাদ তাই আমাকে আজ ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আমি আসতে চাইনি রেস্টুরেন্টে। যদি জানতাম রেস্টুরেন্ট নিয়ে আসবে আমাকে, তাহলে আমি আসতামও না। আমাকে আমাদের পাশে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে এসেছে। যদিও রেস্টুরেন্টে ঢুকেই বলেছে খাওয়া দাওয়া শেষে রাতে আমাদের বাসায় নিয়ে যাবে। আমাদের বাসায়ও আসা হয় না অনেক দিন। 1 ঘন্টা দূরত্ব বলে আরও আসা হয় না। গাড়ি জার্নি আমার সহ্য হয় না, একদম বমি বমি লাগে। যদিও বাইকে চড়তে কোনো রকমই প্রবলেম হয় না, কিন্তু বাইকে করে আসতে হলে মিহাদের সাথে আসতে হবে বলে আমি আসি না। আজ আপু জোর করে মিহাদের সাথে বাইকে করে পাঠিয়েছেন। একবারও মিহাদকে জড়িয়ে ধরে বসিনি, না ধরে বসে এসেছি। বেচারা বারবার বলছিল, ধরে বসে আমায় পড়ে যাবে। শোনেনি কথা,
বসে আছি রেস্টুরেন্টে। মিহাদ ওয়েটারকে বলে একটা কেক আর আমার প্রিয় খাবারগুলো আনালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো আপনারও পছন্দ? যেহেতু তোমার পছন্দ তাই আমার পছন্দ। কিভাবে জানলেন আমার পছন্দ এগুলো? আম্মুকে ফোন দিয়ে জেনে নিয়েছিলাম। চলো এবার কেকটা কাটি। কেক কিসের জন্য? আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো, সেই উপলক্ষে। 1 মাস পূর্ণ হলেও সেটা পালন করতে হয়, আজ প্রথম জানলাম। সবে তো শুরু, আর অনেক কিছু যে তোমার জানা বাকি, শুধু একটু সুযোগ করে দিও জানানোর। চলো চলো কেকটা কাটি, নাও ছুরিটা ধরো। মিহাদ উঠে আমার চেয়ারের পিছনে এসে দাঁড়ায় আর ছুরিটা আমার হাতে দিয়ে আমার হাতের উপর হাত রাখে। হঠাৎ ওর স্পর্শে আমার সারা শরীর শিউরে ওঠে। আমি কেকটা কাটতে যাব আর হঠাৎই আমার চোখ যায় আমাদের সামনের টেবিলের দিকে। মিহাদ আমার অপোজিট বসেছিল বলে যেই টেবিলটা মিহাদের কারণে আমার চোখের আড়াল ছিল। আর মিহাদ উঠে আসতে আমার চোখ সেখানে যায় আর আমার হাত থেকে শুরু করে সারা শরীর কাঁপতে থাকে। হে তিতিসনা, কি হলো? তিতিসনা, কি হলো তোমার? কাঁপছো কেন তুমি? আমি মিহাদকে কোনো উত্তর না দিয়ে আমার হাতে তর্জনী আঙ্গুল দিয়ে সামনের টেবিলের দিকে ইশারা করলাম আর সঙ্গে সঙ্গে আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরে আমি তখন আমাদের বাসায়, আমার রুমে, আমার খাটে। তিতিসমা, এই তিতিসমা, কি হয়েছে তোর? তিতিসনা, হঠাৎ কি হলো তোমার? মিহাদ। বলো। মিহাদ, শিশির। শিশির? শিশির কি? আমি 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 শিশিরকে দেখেছি। কি? তুমি শিশিরকে দেখেছো? তা কিভাবে সম্ভব? বিশ্বাস করুন, আপনি যখন চেয়ার থেকে উঠে এসে আমার পিছনে দাঁড়ালেন তখনই আমার সামনের টেবিলে চোখ যায় আর আমি দেখতে পাই শিশিরকে। শিশির না 1 মাস হয়ে গেছে মারা গেছে? তাহলে কি করে রেস্টুরেন্টে আসবে বলো? তুমি হয়তো ভুল দেখেছো, অন্য কাউকে তুমি শিশির মনে করেছো। জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু এটা জানি ওটা শিশিরই ছিল। আমি শিশিরকে দেখেছি, স্পষ্ট দেখেছি। আমার দু চোখ ওকে চিনতে কখনোই ভুল করবে না, কোনোদিন না। শিশির বেঁচে আছে, হ্যাঁ হ্যাঁ, আমার শিশির বেঁচে আছে। কে শিশির? আমি তো কিছুই বুঝতেছি না। ওই যে আম্মু, আপনি হয়তো চিনবেন না, শিশির হচ্ছে তিতিসনার বন্ধু। কি হয়েছে ওর? আমাদের বিয়ের দিন শুনেছিলাম ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তিতিসনা বলছে ও নাকি রেস্টুরেন্টে দেখেছে তাকে। মৃত মানুষ রেস্টুরেন্টে আসবে কি করে? আমি তো সেটাই বলছি। পবন ভাইয়া মিথ্যা বলেছে। শিশির তাহলে সেদিন মারা যায়নি। কেন বললো মিথ্যা? এটা আমার জানতে হবে, আর শিশিরকেও আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, সকালে আমরা ওকে খুঁজে বের করব, তুমি এখন একটু ঘুমাও। তুমিও বাবা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা আম্মু। আমার তো কিছুতেই ঘুম আসছে না, আর আসার কথাও না। আমি কখন শিশিরকে দেখবো, আমার সেই অপেক্ষা। তিতিসমা, ঘুমাও না প্লিজ, তুমি অসুস্থ। না, আমি একদম ঠিক আছি। একটা কথা জিজ্ঞাসা করব? করুন। 1 মাস কিভাবে দেখতে দেখতে চলে গেল, তাই না? এতদিন আমার জন্য কি তোমার মনে একটু ভালোবাসা কিংবা মায়া জন্মায়নি? আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? এত রাতে আর এমন একটা সিচুয়েশনে কিসব কথাবার্তা শুরু করলেন? আচ্ছা, তাহলে এসব বাদ। আর একটা কথা বলি। বলুন। তুমি আমাকে আর আমার পরিবারকে ছেড়ে যাবে না তো? আমার পরিবারের সবাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর আমি এবার চুপ করে আছি, খেয়াল করি মানুষটার চোখ থেকে পানি পড়ছে। আপনি কি একটু ঘুমাবেন? অনেক রাত হয়েছে, কিন্তু সকালে আমাদের আবার শিশিরকে খুঁজতে যেতে হবে। আচ্ছা ঘুমাচ্ছি, তুমি ঘুমাও একটু। সারা রাত দুজনেই জেগে থাকি, ঘুম হয় না কারোরই। আমি ভাবছি শিশিরের কথা, আর মিহাদ হয়তো ভাবছে আমারই কথা। সকাল হতেই ফ্রেশ হয়ে মিহাদকে বলি, চলুন আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করি, যদি শিশির ওখানে থেকে থাকে। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এত সকালে শিশির রেস্টুরেন্টে কি করবে? আম্মু নাস্তা বানিয়েছে মনে হয়, চলো খেতে যাবে। চলো নাস্তা করে বের হবো নে, খুশি? আমি আর মিহাদ নাস্তা করে বেরিয়ে পড়লাম শিশিরের খোঁজে। ওকে খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল, কোথাও খুঁজে পেলাম না। মিহাদ আমাকে ওই রেস্টুরেন্টে নিয়ে গেল, আমরা লাঞ্চ ওখানেই করলাম। কিন্তু আমার দু চোখ শুধু শিশিরকেই খুঁজছে। হঠাৎ মনে হলো ওই দোকানটাই যাই যেখানে শিশির বসতো। গিয়ে জিজ্ঞেস করলাম, শিশির কোথায়? তারা বললেন, শিশির তো 1-1.5 মাস আগেই এই দোকান ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করলাম ওর কোনো অ্যাড্রেস আছে কিনা। তারা বললেন, না, কোনো অ্যাড্রেস জানা নেই। কিন্তু এই ভাইয়াটা কে আপু? দেখতে কিন্তু খুব সুন্দর, আমাদের দুলা ভাই নাকি?
আমি কোনো উত্তর দিলাম না। মিহাদ সবার সাথে হাত মিলিয়ে বললেন, আমি মিয়াদ। আপনাদের দুজনকে খুব মানিয়েছে কিন্তু। ওকে ব্রো, সবাই একদিন বাসায় আসবেন। আজ আসি। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। মন খারাপ করে চলে আসলাম। মন খারাপ করো না, সিসি যদি বেঁচে থাকে তাহলে আমরা ঠিক হয়ে খুঁজে পাবো, দেখে নিও। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা থেকে রাত আমি আর মিহাদ রাস্তাঘাটে, পার্কে, সব জায়গায় শিশিরকে খুঁজেছি। খুঁজতে খুঁজতে ক্লান্ত, তবুও ওর দেখা নেই। যেদিন পবন ভাইয়া ওর মৃত্যুর সংবাদ জানালো সেদিন থেকে ওর মোবাইল নামটাও বন্ধ। কতবার ট্রাই করেছি, ফোন আর ঢুকেনি। হঠাৎ মিহাদ হাত ধরে আমাকে রাস্তার পাশে একটা ফুলের দোকানে নিয়ে গেল। কি হলো, এখানে আসলেন কেন? এই দেখো কত সুন্দর ফুল। ফুলের এই ক্রাউনটা তুমি পরলে অনেক সুন্দর লাগবে। এই যে ভাই, এটা দিন তো। মিহাদ ক্রাউনটা নিয়ে আমার মাথায় পরিয়ে দিল। রাতের বেলা রাস্তায় ফুলের দোকানগুলোতে ভিড় জমে যায়। প্রিয়তমরা প্রিয়তমাদের জন্য হয়তো ফুল কিনে নিয়ে যায় নিজ হাতে তাদের সাজানোর জন্য, তাই হয়তো এত ভিড় জমে যায়। মিহাদ দোকানদারকে বলল, আমাকে 101টা গোলাপ ফুল দিন। এত ফুল দিয়ে আপনি কি করবেন? যা করার করবো, করলেই তো দেখবে, এত কিছুক্ষণ জানতে হবে না। দোকানদার মিহাদকে 101টা গোলাপ ফুল গুচ্ছ করে দিলেন। মিহাদ দোকানদারকে টাকা দিয়ে ফুলগুলো হাতে নিয়ে আমাকে দোকান থেকে একটু দূরে নিয়ে গিয়ে রাস্তার সাইডে দাঁড় করিয়ে হাঁটু কেটে বসে এই রাত্রির দূরে 101টা গোলাপ আমার সম্মুখে হাত বাড়িয়ে ধরে কেবলই বলেছে, দিদিস না, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন এই পাগলটাকে কি একটু একটু করে ভালোবাসা দেবে? আর সেই মুহূর্তে আমার চোখ যায় পাশের একটা ফুলের দোকানে। শিশির ওখানে দাঁড়িয়ে ফুল কিনছে। আমি মিহাদকে আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে বলি, মিহাদ, শিশির। মিহাদ বসা থেকে উঠে দাঁড়িয়ে গোলাপ ফুলগুলো দোকানদারকে ছুঁড়ে দিয়ে ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। আমি অবাক দৃষ্টিতে ওর চোখের দিকে চেয়ে থাকি। আমার চোখ থেকে পানি পড়ছে। মিহাদ কি তাহলে চায় না আমি শিশিরকে খুঁজে পাই? তাহলে ও এইভাবে আমার মুখ চেপে ধরলো কেন? চুপ, কোনো কথা বলো না। সরি মুখ চেপে ধরার জন্য। নইলে হয়তো তুমি এখন শিশির শিশির করতে করতে ওর কাছেই চলে যেতে, আর আমার মূল রহস্য বা ঘটনা জানতে পারতাম না। আমি মুখ থেকে হাত সরাচ্ছি, কোনো আওয়াজ করো না। আমি ইশারায় মাথা কাত করে আচ্ছা বললাম। শিশির অনেকগুলো ফুল কিনেছে, দেখেছ? এখন নিশ্চয়ই ও বাসায় যাবে, আর আমরা ওর পিছু পিছু বাসায় যাব, ঠিক আছে? আচ্ছা। শিশির ফুলগুলো নিয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলো, আর মিহাদও চললো আমাকে নিয়ে ওর পিছু পিছু। দিতিস না? আমাকে ছেড়ে যাবে না তো? আমি কোনো উত্তর দেইনি। যেও না প্লিজ, আমি তোমায় অনেক ভালো রাখবো, খুব ভালোবাসবো। যদিও আমি কোনো উত্তর দিচ্ছি না, তবে আমি এই কথায় অটল যে আমি এই মানুষটাকে ছেড়ে কোনো দিন যাব না। যাব না আমার পরিবার ছেড়ে, যাব না আমি আমার সংসার ছেড়ে কোথাও। যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে ছেড়ে আমি কোথায় বা যাব? যে মানুষটা আমার হাত ধরেছে তার হাত আমি কোনো দিনই ছাড়বো না, কোনো দিন না। শিশির আমার অতীত, আর মিহাদ আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমি এই মানুষটাকে ঠকাতে পারবো না। আমি তো শিশিরকে খুঁজেছি শুধুমাত্র সত্যিটা জানতে, আসলে সেদিন কি হয়েছিল সেটা জানতে, ওর কাছে ফিরে যেতে না। কারণ বিয়ে মানুষ এর জীবনে একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে, এবং তা মিহাদের সাথে। আপনি কি একটু থামবেন? কি বকবক শুরু করলেন? আচ্ছা থামলাম, কিন্তু আমাকে ছেড়ে যেও না কিন্তু। আমি চোখ বড় বড় করে মিহাদের দিকে তাকালাম, আর মিহাদ চুপ হয়ে গেল। শিশির সিঁড়ি দিয়ে একটা বাসায় এসে ঢুকলো। আমরাও ধীরে ধীরে সেখানেই যাচ্ছি। শিশির কলিং বেল বাজাতেই একটা মেয়ে দরজা খুলে দিল, আর শিশির সাথে সাথেই ভিতরে ঢুকে ফুলগুলো মেয়েটার হাতে দিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। আমি আর মিহাদ দরজা থেকে একটু দূরে দাঁড়ালাম। আই লাভ ইউ টু মাই ডিয়ার হাজবেন্ড। তারপর শিশির মেয়েটাকে কোলে তুলে নিয়ে কয়েকটা ঘুরুনি দিল, আর কেন যেন আমার মাথার চক্কর দিয়ে উঠল। আমি মিহাদের বুকের উপর ঢলে পড়লাম। মিহাদ যখনই তিতিসমা, এই তিতিসমা বলে ডাকলো আমায়, তখনই যেন শিশির ভূত দেখার মতো চমকে উঠল, আর ওর ওয়াইফ কে কোল থেকে নামালো। কিছু হয়নি আমার মিহাদ, চিন্তা করো না। না মানে চিন্তা করবেন না। হাই মিস্টার শিশির, কেমন আছেন আপনি? শিশির চুপ করে আছে। আপনি কবর থেকে কবে উঠে আসলেন? কবে জীবিত হলেন? এসব কি বলছেন আপনি? কে আপনারা? কাকে চান? মিসেস শিশির, আপনি আমাদের চিনবেন না। আমি মেয়েটার হাজব্যান্ড, আর আপনার স্বামী আমার ওয়াইফের খুব ভালো করে চেনে, তাই ওনাকে জিজ্ঞাসা করুন
আমরা কে? ওনারা কে শিশির? আর কি সব আজগুবি কথাবার্তা বলছেন ওনারা? কেন এসব অভিনয় শিশির? কেন করলে এমন নাটক? বলো শিশির, বলো। সরি তিতিশা। কিসের সরি শিশির? তুমি জানো তোমার এই জঘন্য মিথ্যের জন্য আমি এই মানুষটার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি। আজ আমাদের বিয়ের 1 মাস 1 দিন, অথচ এই মানুষটাকে আমি একদিনও স্বামীর অধিকার দিইনি, বরং মানুষটার সাথে যা তা ব্যবহার করেছি শুধুমাত্র এই ভেবে যে ওনার জন্য আমি তোমাকে শেষ দেখা দেখতে পারিনি, তোমার কাছে আমি যেতে পারিনি। আর এইদিকে তুমি তোমার বোনের দিব্যি সুখে আছো, আর আমি এই মানুষটাকে দিন রাত যতনার অনলে পুড়াচ্ছি, আর নিজে তো পুড়ছি, জ্বলছি এই ভেবে যে তোমার মৃত্যুর জন্য আমি তাই। সেদিন আমি তোমাকে ফোন করে আসতে না বলে তুমি আসার জন্য বের হতে না, আর অ্যাক্সিডেন্ট করে মারা যেতে না। কি বলছেন আপনি এসব? শিশির কেন মারা যাবে? আপনি আপনার শিশিরকে সব খুলে বলতে বলুন। কি হয়েছে শিশির? সবকিছু খুলে বলো আমায়, বলো শিশির, বলো বলো। আচ্ছা আচ্ছা বলছি আমি, প্লিজ থামো তোমরা, প্লিজ থামো। আমি আর তিতিশা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু ওদের সাথে কোনোভাবেই আমার যায় না। ওর পরিবার আমাকে কোনো দিনও মানবে না, তাই আমি ওকে বলেছিলাম ও যদি আমার সাথে পালিয়ে যায় তবেই আমাদের মিল হওয়া সম্ভব, নয়তো কোনোদিনও আমরা এক হতে পারবো না। তারপর ও আমাকে না করে দেয়, ও আমার সাথে পালিয়ে যেতে পারবে না, আর বলে আমি যেন ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর কি হলো? তারপর ওর সাথে আমার যোগাযোগ বন্ধ থাকে। আমি প্রস্তাব পাঠাই না বলে ও আমার সাথে রাগ করে থাকে, আরও আমার কাছে পালিয়ে আসবে না বলে আমিও রাগ করে থাকি। এর মাঝে মা একদিন আমাকে বলে, তোমার বাবা নাকি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তোমার বাবা ধনী মানুষ, তার টাকা পয়সার কোনো অভাব নেই, তার শুধু একটা ভালো ছেলে দরকার যাতে তার মেয়েকে সে ছেলে ভালো রাখে। তাছাড়া তুমিও নাকি একতরফা আমাকে খুব ভালোবাসো, তোমাকে বিয়ে করলে আমার লাইফ সেট হয়ে যাবে। তারপর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিলাম যে তোমাকে আমার বিয়ে করা উচিত, যেহেতু তিতিশা আমার কাছে আসবেই না। কেমন ভালোবাসে যে আমার কাছে চলে আসতে পারবে না? একটা জেদ চেপে গেল মনে। তাছাড়া একদিকে তুমি আমাকে ভালোবাসো, অন্যদিকে তোমাকে বিয়ে করলে আমার লাইফটাও সেট, কারণ তোমার বাবা মাকে বলে গেছেন যে বিয়ের পর তোমার বাবা তোমাকে আমাকে অন্য জায়গায় আলাদা ফ্ল্যাটও দিবেন, যাতে কেউ বলতে না পারে ছেলে ঘর জামাই থাকে। আর তোমার বাবার ব্যবসা আমারই হবে। ছোটবেলা থেকে দুঃখ কষ্ট দেখি মানুষ হলাম, এবার না হয় একটু সুখের মুখ দেখি। তাই আমি এতে কোনো কিছু হারাবো না, বরং জিতবই। তাই আমি তিতিশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় নানান কিছু বিবেচনা করে তোমাকে বিয়ে করে নেই। তিতিশা ওর বিয়ে ঠিক হবার একদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তুমি প্লিজ আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসো। আমি ওকে বলে দেই, তুমি বিয়ে করে নাও, আমি প্রস্তাব নিয়ে আসতে পারবো না। আমি ভেবেছি ও জিদ করে বিয়ে করে নিবে, কিন্তু আমার ধারণাটা সেদিন ভুল প্রমাণ হয়, যেদিন ও আমাকে ফোন দিয়ে বলে, শিশির আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি অনেক ভেবে দেখলাম তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার খুব কষ্ট হচ্ছে শিশির, আমি চলে আসছি তোমার কাছে একেবারে। তুমি বাস স্ট্যান্ডে থাকো, তারপর আমরা বিয়ে করে নেব। ওর কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কি বলবো, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভালোবাসার মানুষটার চোখে সারা জীবন বেঈমান হয়ে বেঁচে থাকার আমার পক্ষে সম্ভব না। তাই আমার বন্ধু পবন আর আমি মিলে একটা প্ল্যান করি। পবন তিতিশাকে বলে যে আমি আসার পথে অ্যাক্সিডেন্ট করেছি, আর সেই অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি। আমি জানি যে ও আমাকে না পেয়ে বাসায় ফিরে গিয়ে বিয়ে করে নিবে। আর এমন সময় পবন ওকে কথাগুলো জানায় যখন ওর স্বামীর ঘরে থাকবে, আর ওই সময় ও আমাকে দেখতে হসপিটালও আসতে পারবে না, তাই জানতেও পারবে না আসলে আমার মৃত্যুটা একটা সাজানো নাটক। আমি চাইনি ওর চোখে সারা জীবন বেঈমান হয়ে থাকতে, আর চেয়েছি ও আমাকে মৃত ভেবে ওর বরকে নিয়ে নতুন জীবন সাজাক। ও যেন আমাকে ভুলে ওর বরকে নিয়ে ভালো থাকতে পারে, আর আমাকেও যেন ওর কাছে বেঈমান হয়ে থাকতে না হয়। তাই এই প্ল্যান করি। আর সামনের মাসেই তো তুমি আর আমি সিটিতে আমাদের ফ্ল্যাটে চলে যাব। ও থাকবে এক জায়গায় আর আমি থাকবো এক জায়গায়, দুজন থাকবো দু জায়গায়। আমি ভেবেছি আমাদের আর কোনোদিনও দেখাও হবে না, ওর জানাও হবে না কিছু। দুজনই দুই দিগন্তে ভালো থাকবো, কিন্তু আজ দেখা হয়েই গেল। আজ আমার হাসতে ইচ্ছা করছে খুব, জানো শিশির, খুব হাসতে ইচ্ছা করছে। তুমি কি করে জানো যে আমার বাবা মা রাজি হবে না? একটা বার বলে দেখতে তো পারতে। হ্যাঁ আমি জেদ করেছিলাম, এটা ঠিক, কিন্তু জেদটা ছিল যে যাকে আমি এত ভালোবাসি সে কেন আমার বাবার কাছে এসে আমাকে চাইতে পারবে না? তাহলে কি সে আমায় ভালোবাসে না? একটা বার আমার বাসায় প্রস্তাব নিয়ে আসতে কি আমার ক্ষতি হয়ে যেত শিশির?
আমি তোমাকে বারবার বলেছি তুমি শুধু এসে আমার বাবার সাথে দেখা করো, বাকিটা আমি দেখবো। কিন্তু তোমার একই কথা, তোমাকে বিয়ে করতে হলে পালিয়ে বিয়ে করতে হবে। যেই মানুষটার জন্য আমি বিয়ের আসর ছেড়ে 2 ঘন্টা অপেক্ষা করেছি, সেই মানুষটা আমাকে না জেনে বিয়ে করে নিয়েছে। একটা বিবাহিত পুরুষের জন্য আমি অপেক্ষা করেছি 2 ঘন্টা, অথচ এই 2 ঘন্টা আমার কাছে বছরের চেয়েও বেশি মনে হয়েছে। যেই মানুষটা বিয়ে করে বউ নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, সেই মানুষটা না আসা দেখে আমি সুসাইড করতে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। কতটা বোকা আমি, কতটা! অন্যের স্বামীর জন্য আমি মরতে গিয়েছিলাম। হাসি থামছে না আমার, দেখো খুব হাসি পাচ্ছে আমার আজ, খুব। আমি অপেক্ষায় ছিলাম তুমি আমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে। ভেবেছিলাম আমি যোগাযোগ অফ করে রাখলে তুমি বাধ্য হয়ে আসবে আমার বাসায়, কিন্তু আমি কি জানি যে তুমি বিয়ে করে নেবে এই সুযোগে। কতটা বোকা আমি। যাই হোক, কংগ্রেচুলেশনস, সুখী হন আপনারা। আজ থেকে মনে করব শিশির আমার জন্য মৃত। যেমনটা গত 1 মাস ভেবে এসেছি। ভালো থাকুন আপনারা, খুব ভালো থাকুন। তিতিশা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যা করেছি তোমার আর আমার ভালোর জন্যই করেছি। প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, ভিজে যাচ্ছে স্নিগ্ধারও 2 চোখ। আমি কোনো কথা না বলে ওখান থেকে প্রস্থান করলাম। আমাকে পেছন থেকে শিশির আর মিহাদ ডাকছে, আমি ওদের কথা যেন কানে নিচ্ছি না। হেঁটেই যাচ্ছি খোলা রাস্তায়। ধন্যবাদ ভাই আমার তিতিশনার সাথে বেইমানিটা করার জন্য, নয়তো আমি এমন অমন রতনটাকে হারাতাম। সত্যি বলতে কি জানেন, রতনই রতন চেনে, তাই তিতিশনা আমারই হয়েছে। রতনের পাশে রতনই শোভা পায়, কয়লা না। মেয়েটা যাকে ভালোবাসে তাকে মন দিয়ে ভালোবাসে, ওর ভালোবাসে বিন্দুমাত্র খাদ নেই। যেমন এখন আমার পরিবারকে পাশে, আর আপনাকেও বেঁচেছিল, যার ফলে আমাদের মাঝে এখন এতটা দূরত্ব। আর আজ থেকে আপনি ওর জন্য যেহেতু মৃত, সেহেতু আজ থেকে ওর মনে জন্ম নেবে এই মিহাদ। শুধু এই মিহাদের জন্য ভালোবাসা। ভালো থাকবেন। আবার ধন্যবাদ আমার হীরাটাকে ছেড়ে যাওয়ার জন্য। হাসি। তিতিশনা দাঁড়াও প্লিজ, বউরে দাঁড়াও প্লিজ। আমি হেঁটেই যাচ্ছি পথ ধরে। মিহাদ আমাকে আর ডাকছে না পেছন থেকে, তাই পেছন ফিরে ঘুরে দাঁড়ালাম। কোথায় গেল মিহাদ? এই যে মিসেস মিহাদ, আমাকে খুঁজছেন? এই যে আমি। সামনে ঘুরে দেখি মিহাদ হাঁটু কেটে বসেছে, আর আমি ওর দিকে তাকাতেই ও পিছন থেকে ফুলের গুচ্ছ সহ হাত সামনে এনে আমার সামনে ধরলো। এই যে মিসেস মিহাদ, আপনি কি ফুলগুলো নেবেন? এই ফুল না আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? ছুঁড়ে ফেলে দিলে এখন পেলাম কোথায়? আমি ফুলগুলো দোকানদারকে ছুঁড়ে দিয়েছিলাম, যাতে দোকানদার ফুলগুলো ক্যাচ ধরে এবং তা যত্ন করে রাখে, আর আমি যেন আসার পথে ফুলগুলো তার কাছে নিয়ে যেতে পারি, আর আমার বউকে আবারও প্রপোজ করতে পারি। আর দেখো, দোকানদার কিন্তু ঠিকই ফুলগুলো যত্ন করে রেখেছিল, কারণ সে ভালোবাসার এবং ফুলের মূল্য বোঝে। কিন্তু আমি যদি না বুঝি? কি আর করার, না বুঝলে বোঝানোর দায়িত্ব নিতে হবে। ও আচ্ছা। এবার নিন, হাঁটা বাড়ান। ফুলগুলো আপনার কাছে যেতে অস্থির হয়ে আছে। আই লাভ ইউ মিসেস মিহাদ। আমি কথা দিচ্ছি, আজ থেকে আপনার জীবনে আপনার মনে ভালোবাসার ফুল ফোটানোর দায়িত্ব কিন্তু আমার। আর এও কথা দিয়েছি, আজ থেকে আপনার চোখে কোনোদিনও দুঃখের অশ্রু আসতে দেব না। যদি অশ্রু আসেও, তবে সুখের অশ্রু। আই লাভ ইউ মিসেস মিহাদ, আই লাভ ইউ সো মাচ। আমি মিহাদের কথাগুলো শুনে ফুলগুলো হাতে নিয়ে ওকে জড়িয়ে ধরলাম। সরি মিহাদ, এতগুলো সরি। আমি এই ছাড়ো আমাকে, ছাড়ো। অবাক হয়ে ছেড়ে দিলাম ওকে। আরে বাবা, দাঁড়াতে তো দেবে, পা ব্যথা হয়ে যাচ্ছে। এবার আসুন আপনার বড় ভালোবাসার বুকে, যে বুকে এতদিন ধরে আপনার শূন্যতা খা খা করছে। আপনি এসে এবার থেকে পূর্ণতা দিন। আমি মিহাদকে আবার জড়িয়ে ধরলাম আর কাঁদতে থাকলাম। এই কান্না সুখের কান্না, এত ভালো একটা মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার কান্না। মিহাদ আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। আমার শার্টটা চোখ সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছেন। এবার চলুন বাসায়। কোন বাসায় যাবেন বলুন? আমার বাসায় যাব। ও, আপনার বাবার বাসায়? আমার বরের বাসায়। চলুন লক্ষ্মীটি। মিহাদ আর আমি বাসায় চলে আসলাম। ফিরে আসি আমি আমার সংসারে, আমার পরিবারে। বাসায় আসা মাত্রই সবাই বলে উঠল, এই একদিন তুমি নেই, তাতেই পুরো বাড়ি যেন ফাঁকা হয়ে গেছে। খুব মিস করেছি তোমাকে আমরা।
সত্যি আমি খুব ভালো একটা পরিবার পেয়েছি, সাথে খুব ভালো একজন স্বামী। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে আজ আমার। কারো যেন নজর না লাগে আমার সুখের সংসারে। আমরা ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনার করলাম। আপু আমাকে আমার রুমে যেতে দিলেন না। আপুর রুমের বাথরুমে গিয়ে আমি ফ্রেশ হলাম। খাওয়া দাওয়া শেষে হঠাৎই আপু আমাকে তার রুমে নিয়ে গেলেন। যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। খাওয়ার আগেই না ফ্রেশ হলাম? আবার হয়ে এসো, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবা। আমার রুমে গিয়ে ফ্রেশ হই? না, আমার বাথরুমে ফ্রেশ হও। আমি আবারও আপুর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাবি খুব সুন্দর একটা শাড়ি আর কিছু জুয়েলারি বের করে খাটের উপর রেখেছেন। আপু কোথাও যাবেন? কোনো প্রোগ্রাম আছে? আছে। কেমন লাগছে এগুলো? খুব সুন্দর আপু। শাড়িটা পছন্দ হয়েছে? খুব সুন্দর, পরলেই বউ বউ লাগবে আপু। এবার আসো, এটা তোমাকে পরিয়ে দিই। আমাকে? তোমাকে। কেন আপু? আমার দেবর আমাকে মেসেজ দিয়ে তোমরা আসার কিছুক্ষণ আগে বলেছে যে তোমার জন্য এমন একটা শাড়ি কিনতে যেটা পরলে তোমায় একদম বিয়ের কোণে লাগবে। আর কিছু জুয়েলারিও কিনতে বলেছে। আজ শুক্রবার, তোমার ভাইয়াও বাসায়, তাই তোমার ভাইয়া আর আমি এগুলো কিনেছি। এই যে তোমার ভাইয়া আমার জন্যও কিনেছে এগুলো। আসেন নতুন বউ, আপনাকে সাজিয়ে দিই আপনার বরের জন্য। আমি আপুর কথা শুনে এবার একটু লজ্জাই পেলাম। আপু আমাকে শাড়ি পরিয়ে গহনা পরিয়ে সাজিয়ে দিলেন। সত্যি আমার বোনটাকে একদম বিয়ের কোণে লাগছে। লাভ ইউ আপু। লাভ ইউ টু। এবার চলো, আমার বোনটাকে আমি তার নিজের রুমে দিয়ে আসি। ভাইয়া মা উনারা দেখবেন না তো? দেখুক, তাতে কি? লজ্জা লাগছে। ইস রে, এত লজ্জা পেতে হবে না, এবার চলো। সবাই আমাকে দেখে বলল খুব সুন্দর লাগছে। ভাইয়া আপুকে বলল, দেখছো আমার বোনটাকে কত সুন্দর লাগছে। দেখতে হবে না, সাজিয়েছে কে? ও তুমি সাজিয়েছো, তাই তো বলি এমন দেখাচ্ছে কেন? কি? তারপর আপু আমাকে আমার আর মিহাদের রুমে নিয়ে গেলেন। ও মা, রুমের দরজা তো ভিতর থেকে লক করা। ভাবি আওয়াজ দিতেই ভিতর থেকে দরজা খোলা হলো। আমি উপর দিকে তাকানোর আগেই কে যেন আমার চোখ ধরে ফেললো। বলো তো কে? কে আবার? বাসায় একটা বিড়াল আছে না, সেই বিড়ালটা। আচ্ছা আপনারা থাকেন, আমি এবার যাই। ওকে ভাবি, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। ওয়েলকাম। মিহাদ আবার চোখ ধরে হাঁটিয়ে রুমের ভিতর নিয়ে যায়। চোখ কি খুলতে দিবেন না? দেব, আমি হাত সরাচ্ছি, তুমি চোখ খুলো না, আমি যখন বলবো তখন খুলবে। আচ্ছা। মিহাদ আমার চোখ থেকে হাত সরিয়ে নেয়। আমি চোখ বন্ধ করে রাখি। মিহাদ আমার গলায় চেন আর হাতে আংটি পরিয়ে দেয়। এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি আমাদের খাটটা ফুল দিয়ে সাজানো, আর খাটের মাঝখানটায় ফুল দিয়ে লেখা আই লাভ ইউ তিতিশমা। এমন সারপ্রাইজ আমি কল্পনাও করিনি। তারপর হাতের আংটি আর গলার চেন দেখি। এই আংটি আর চেন আমি বাক্সটাতে তোমার মুখ দেখে তোমাকে দেবো বলে কিনেছিলাম, কিন্তু আর দেওয়া হয়নি, তাই আজ দিলাম। পছন্দ হয়েছে? খুব। ভাবিকে বলেছিলাম শাড়ি গহনা শেরওয়ানি আর ফুল কিনে রাখতে। ভাবি তোমাকে সাজিয়েছে, আর এ ফাঁকে আমি তোমার জন্য ঘর সাজিয়েছি। পছন্দ হয়েছে? অনেক। সব পছন্দ হয়েছে, শুধু আমি ছাড়া, তাই না? আমি লজ্জা ভরা হাসি দিয়ে দুষ্টুমি করে মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে বললাম কি? আমাকে তোমার সত্যি পছন্দ হয়নি? সত্যি না? আমি এত সুন্দর করে শাড়ি পরে সেজে দাঁড়িয়ে আছি, নায়িকার মতো লাগছে আমায়, আর আমার সামনে দাঁড়িয়ে আছে টি শার্ট পরা এক বিড়াল। কিভাবে পছন্দ হবে শুনি? ইস রে, ঘর সাজানো তারায় তারায় আমার শেরওয়ানি পরা হয়নি। সোজাসুজি বললেই তো হতো শেরওয়ানি পরে নিন, এত বাহানা করে বলতে হয়? আপনি আমাকে এত বুঝেন? যাকে ভালোবাসি তাকে বুঝবো না তো কাকে বুঝবো? এই এবার কিন্তু জড়িয়ে ধরতে এসো না। শেরওয়ানি পরে নি, তারপর যত খুশি ততবার জড়িয়ে ধরো। মনে মনে ভাবি এই ছেলে আমার মন বুঝে কি করে। মিহাদ শেরওয়ানি পরে নাই, শেরওয়ানিতে ওকে অদ্ভুত সুন্দর লাগছে। মায়া ভরা মুখটা যেন আরো মায়াময় লাগছে। কেমন লাগছে আমায়? একদম আমার বরের মতো। এবার আসুন মিসেস মিহাদ, যত খুশি ততবার জড়িয়ে ধরুন। আমার বয়ে গেছে।
ওকে ওকে, আপনার আমাকে ধরতে হবে না, আমি আমার বউকে কত জড়িয়ে ধরতে পারি। এই বলে মিহাদ আমাকে ওর বুকে জড়িয়ে নিল। পূর্ণতা পেল কিছু আশা, কিছু ভালোবাসা। 2 বছর পর আজ আমার ডেলিভারি ডেট। আমার থেকে মিহাদই বেশি টেনশনে আছে। আমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। শোনা বউ, হুম। তুমি কিন্তু একদম ভয় পেও না, কেমন? কিচ্ছু হবে না তোমার। একটু পর আমাদের ভালোবাসার ফুল আমাদের কোলে আসবে। ভয় তো আমি পাচ্ছি না, পাচ্ছ তো তুমি। আর এত বড় ছেলে কাঁদলে কেমন দেখায় বলো তো? কই কাঁদছি আমি? কাঁদছি না তো, চোখে কি যেন পড়েছে। তখনই নার্স এসে বলল আমাকে এখন ওটিতে নিয়ে যাবে। মিহাদ আমার কপালে চুমু দিয়ে অশ্রু ভরা চোখে ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা টেনে আমাকে বিদায় জানালো। বাইরে মিহাদ, ভাইয়া, আপু, আমার আম্মু, মা সবাই অপেক্ষা করছে। সাথে অপেক্ষা করছে আমাদের ছোট্ট প্রিন্সও, ভাইয়া আর আপুর ছেলে। কিছুক্ষণ পর নার্স বাইরে গিয়ে মিহাদের কোলে আমাদের মেয়েকে দিয়ে বলল আপনার মেয়ে হয়েছে। সবাই খুশিতে মিহাদকে জড়িয়ে ধরল। বাসায় একটা রাজপুত্র ছিল, একটা রাজকন্যারই অভাব ছিল। এখন বাড়ি পরিপূর্ণ। আমাকে বেডে দেওয়া হলো। মিহাদ আমাদের মেয়েকে নিয়ে আমার কাছে এলো, আমার কপালে একটা আদর দিল। আমরা বাবা মা হয়ে গেছি শোনাবো, আমরা বাবা মা হয়ে গেছি। আল্লাহ আমাদের একটা রাজকন্যা দিয়েছেন। তুমি খুশি হয়েছো? খুব বেশি। একটা কথা বলবো? বলো। ভালোবাসি। আল্লাহ, দেখছিস মা, ফাইনালি তোর মা আমাকে ভালোবাসি বলেছে। আমি যদি জানতাম তুই আসার পর তোর মা আমাকে ভালোবাসি বলবে, তাহলে তোকে আমি আরো আগেই আল্লাহর কাছে চেয়ে নিয়ে আসতাম। পাগল একটা, ভালোবাসি বলিনি বলে কি এতদিন ভালোবাসিনি? থাক থাক, আর বলতে হবে না। দেখ, ওকে বলবো না। এক ফুল, তোর মা কত কিপটুস, একবার ভালোবাসি বলেই আর বলবে না। ফুল? ফুল, আমাদের ফুল, আমাদের ভালোবাসার ফুল। ফুল মামুনি, তোমার বাবাকে বলে দাও তোমার মা তাকে খুব 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 ভালোবাসে। মা ফুল, মাকে বলে দাও বাবাও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসে। মা বাবার কথা শুনে আমাদের ছোট্ট ফুল হাসছে, হাসছে মিহাদ, আর সাথে আমিও। এমন হাসি খুশিতেই কাটে যেন সবার জীবন। এই দোয়া রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।